আর মাত্র 3টি ম্যাচ, কাল হবে 2টি সেমিফাইনাল। ভোরে আফগানদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, রাতে ভারত ইংল্যান্ড বিগ ম্যাচ। টি-20 বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আজকের অতিথি সাবেক জাতীয় ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। সোফার যে প্রসিডিংস আমরা ওয়ার্ল্ড কাপে দেখলাম সেটা তো স্যাটিসফ্যাক্টরি, কারণ যদিও আফগানিস্তান নামটা একটা চমক সেমিফাইনাল লাইন আপে, তবে তারা বড় বড় দলকে হারিয়ে কিন্তু এই জায়গাটা পৌঁছেছে। এবং কি মনে হয়, যদি আমি সেমিফাইনালের প্রেডিকশন থেকে শুরু করি, মানে তাদের যাত্রা কি এই পর্যন্তই, না আপনি দেখেন আরও যেভাবে খেলা দেখা যাচ্ছে তাতে আরও এগোতে পারে? দেখেন, আফগানিস্তান যে মোমেন্টামে আছে এবং তার সাথে যে খেলবে সাউথ আফ্রিকা, তাদের মোমেন্টাম যদি আপনি দেখেন, আমি কিন্তু আফগানিস্তানকে এগিয়ে রাখবেন। হ্যাঁ, এই কারণে এগিয়ে রাখবো, তারা কিন্তু নেপালের সাথেও তারা ধুকতে ধুকতে জিতেছে। সাউথ আফ্রিকার কথা বলেছি, বাংলাদেশের সাথে তো লাকিলি সে ওইভাবে হয়েছে। এবং পরবর্তীতেও যেসব ম্যাচগুলি জিতেছে, আইদার বৃষ্টি আইন বলেন অথবা কোনো একটা কিছু বলেন, তাদের কাছে লাকটা ফেভার করছে আর কি। যে আইনের দরুন 1992-তে এক বলে 22 রান দরকার, যেটা তার লাকটা ফেভার করছিল না, এখন পর্যন্ত তারা কিন্তু লাক ফেভার করছে। ইটস গুড টু সি একটা অ্যানাদার পয়েন্ট টু অ্যাড টু দিস, যে টপ অর্ডার ব্যাটসম্যানরা তারা রানে ফিরেছে। বাট আপনি যদি আফগানিস্তানকে দেখেন, তারা কিন্তু নিউজিল্যান্ডকে দিয়ে স্টার্ট করেছে, অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করেছে, বাংলাদেশকে তো সেরকম ডমিনেট করে তারা ম্যাচ জিতেছে। এবং সবথেকে বড় কথা, তারা এখন যে হাইপে আছে, তাদের পক্ষে বিশ্বকাপ জেতাটাও কিন্তু মোটেই অসম্ভব না। আপনি যে কথাটা বলছেন সেটা সাপ্লিমেন্টারি তথ্য হিসাবে বলি, আপনি যদি ব্যাটারদের টপ দেখেন, বোলারদের টপ দেখেন, কারেক্ট, দুই জায়গায় হচ্ছে আফগানিস্তান। আপনি 281 রান গুরবাজের এবং 16 উইকেট হচ্ছে ফারুক, এবং ইনফ্যাক্ট জাদরানও 3 নম্বরে 255। ফলে এটা কিন্তু পরিষ্কার যে গুরবাজ এবং জাদরান এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে স্ট্রেংথ, এবং সেই স্ট্রেংথটা কোনোভাবে কোনো ম্যাচে ফেল করছে না তারা। এবং তারা বিলিভ করে যে তারা একজনের প্রতিদ্বন্দ্বী। যে জিনিসটা আমরা আগে একটা সময় দেখেছি ইমরুল তামিমের মধ্যে, আবার একটা সময় দেখেছি ঘরোয়া ক্রিকেটও আমরা অনেক সময় দেখেছি বিজয়ের একটা ফ্যাক্টর। এরকম কিছু কিছু নিজেদের মধ্যে তারা হিডেন কিছু প্রতিযোগিতা, মানে এটা আপনি গুরবাজ এবং জাদরানের মধ্যে সেই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি, যে না, ও আজকে এই ম্যাচটা যদি ফেল করে তাহলে এটা আমার দায়িত্ব, আমি এটা করব। এবং দুজন যদি জ্বলতে থাকে তখন তারা টিমের প্রতি থাকে। এবং বাংলাদেশ টিমের আপনি দেখেন, বাংলাদেশের লাস্ট ম্যাচে যেটা খেলেছে, তারাও কিন্তু স্ট্রাগল করেছে, কিন্তু উইকেট কিন্তু দেয় নাই। তারা বুঝতে পারছিল যে এখানে 100 রান করাটাও ডিফিকাল্ট, কারণ ওই অ্যাপ্রোচ তাদের বাংলাদেশের আগের ম্যাচেও ছিল। আপনি যেটা 146-এর ম্যাচ, সেখানেও কিন্তু 118, এবং ওটা কিন্তু কঠিন উইকেট ছিল। ওটাও কঠিন উইকেট ছিল। তো তার মানে কি, তারা খুবই ভালোভাবে উইকেটটা রিড করতে পেরেছে এবং তারা অ্যাডজাস্টটা করতে পেরেছে। এবং সবথেকে বড় কথা, তারা স্মার্ট ক্রিকেট খেলছে। যে জিনিসটা স্মার্ট ক্রিকেট আমি কেন বললাম, কারণ সিচুয়েশনের সাথে সাথে তারা অ্যাকাস্টম হচ্ছে। এবং স্মার্ট আমি এই জন্যই বললাম যে অন্যান্য টিমের ব্যাটাররা যেখানে স্ট্রাগল করছে, তারা কিন্তু ওই জিনিসটা করছে না। স্ট্রাগল করার পরেও কিন্তু তারা টাইম নিচ্ছে, অ্যাডজাস্ট করছে, এবং তারা পরবর্তীতে চড়াও হচ্ছে বলারদের কাছে। দিন শেষে কিন্তু 1-2 নাম্বার টপ ব্যাটারদের মধ্যে এবং বলারদের মধ্যে আফগানরাই আছে, অন্য দল নেই। এবং আপনি যে কথাটা বলছিলেন ব্যাটাররা এই যে ফর্মে থাকার কথা, নাম বিচারে সাউথ আফ্রিকা দলে পরিমাণটা বেশি যদি আপনি নামের ভার বলেন, কিন্তু কার্যকরী ক্ষেত্রে সাউথ আফ্রিকাকে বেশি দেখাচ্ছে, আফগানদেরই বেশি দেখাচ্ছে। সাউথ আফ্রিকায় সবচেয়ে বেশি যান ডিককের 199, কিন্তু তিনিও কিন্তু একটা বড় সময় ফেল করেছেন। এবং এখনো যদি উইকেট ফ্ল্যাট না হয়, তাহলে ডিকক কিন্তু আমরা সেই ডিকককে পাই না। না, ওটাই বললাম যে নামের বিচারও যদি তুমি বলে থাকো, তারা কিন্তু এখন আলটিমেটলি এই 4টা টিমের মধ্যেই নাই। 2-3টার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তাদের নামের তো অভাব নাই। মানে বলার থেকে শুরু করে, স্পিনার থেকে শুরু করে, ব্যাটিং থেকে শুরু করে প্রচুর নাম। বাট যেহেতু আমাদের আফগানিস্তানের সাথে সাউথ আফ্রিকার খেলা হবে, সেই নাম অনুযায়ী তাতে ডেফিনেটলি ডিকক একটা বিগ ফ্যাক্টর। দেন আপনি ফাস্ট বলার রাবাদা আছে, দেন আপনি লেফট আর্ম মাহারাজ আছে, শামসি আছে, তো সব ডেভিড মিলার আছে, তো সব কিছু মিলে মার্করাম আছে ক্যাপ্টেন, তো আপনি নরকিয়া আছে, সব কিছু মিলে কিন্তু নামের বিচারে কিন্তু ডেফিনেটলি আফগানিস্তানের থেকে তাদের ভাগটা অনেক বেশি। বাট সেই অনুযায়ী সেমিফাইনালে খেলার মতন কিন্তু যেভাবে তারা এসছে, আফগানরা যেভাবে এসছে, আফগান
আফগানিস্তানকে আমি একটু বেশি এগিয়ে রাখবো। তবে এখানে একটা জিনিস, খেলাটা হবে তো ব্রায়ান লারার স্টেডিয়ামে, ত্রিনিদাদে। উইকেটটা কিন্তু একটু বাউন্স থাকবে, এখানে স্পিন কিন্তু খুব কম ধরবে। সেই অনুযায়ী কিন্তু আমি বলবো যে সাউথ আফ্রিকারদের চান্স থাকবে বেশি, বিকজ তাদের দে হ্যাভ এ গুড ফাস্ট বলার। ডেফিনেটলি এইটা একটা ব্যাপার। আর যদি রাতের খেলা হয়, খেলাটা হবে আমি যতটুকু জানি ওখানকার রাতে খেলা হবে, এটা একটা বড় একটা অ্যাডভান্টেজ আফগানরা পেতে পারে। সেটা হলো ফারুকির সুইং, যদি উইন্ডিং ফ্যাক্টর থাকে, আর যদি একটু স্পিন অথবা বাউন্স যদি ঠিক মতন নর্মাল ইয়েতে থাকে, স্লো যদি হয়ে থাকে, আফগানরা ডেফিনেটলি ফেভারিট থাকবে। এমনি যদি আপনি মানে বোলিং অ্যাটাকের কথা বলেন, এটা কিন্তু প্রায় সমান সমান। আমি এই কারণে বলছি, দেখেন একদিকে ফারুকি নাভিন জুটিটা কিন্তু বেশ ভালো, যদি আপনি নতুন বলের কথা বলেন, ওদিকে রাবাদা নরকিয়া, তারা তো আছেই প্রুভেন। আবার স্পিনে কিন্তু আপনি রশিদ খান, নূর, তাদের জবাবে তাবরেজ শামসি, তিনি যখন থেকে ইনক্লুড হলেন 3টা ম্যাচ খেলেছেন, 8 উইকেট, এবং প্রত্যেকটা ম্যাচে ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, অফকোর্স। এবং সবথেকে বড় কথা হলো যে জয়ের ভূমিকা রাখছে তো অনেক বেশি। এবং লাস্ট ম্যাচে কিন্তু তারা সে একটা কথা বলছে যে আমরা ক্রিকেটটাকে এনজয় করছি, নো ম্যাটার হোয়াট উইন অর লুজ। আমাদের ড্রেসিং রুমে এখন ওই জিনিসটা নাই, যেটা তাদের ফর্মার প্লেয়াররা যদি কোনো চাপে থাকতো তখন ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা একটু অন্যরকম থাকতো। তারা দে টুক দেয়ার প্রেশার অন দেয়ার শোল্ডার। বাট এখন কিন্তু তারা এই জিনিসটা নাই, তারা এনজয় করছে। এনজয় বলতে যে হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, আমরা আমাদের ক্রিকেট খেলাটা খেলবো, রেজাল্ট আমাদের অটোমেটিকলি যেটা আমার হবে, এবং সেই জন্যই তাদের লাকটাও ফেভার করছে। কথায় আছে ফরচুন ফেভার দ্য ব্রেভ। সেটাই। আমরা একটু আফগানিস্তান ফ্যানদের নিয়ে কথা বলতে চাই। যে ফ্যানের এক সময় খুব বিখ্যাত ছিল, বাংলাদেশের ফ্যান বেসটাকেই অনেক বেশি স্ট্রঙ্গার ধরা হতো। এবারের বিশ্বকাপে কিন্তু প্রথমে আমরা নেপালকে পেয়েছি, আর আফগানিস্তানকে যদি খেয়াল করে দেখেন, গতকাল সেমিফাইনাল এটা হিস্ট্রি তাদের জন্য। এবং সেখানে মাঠের দর্শকরা যেমন ছিলেন, পুরো আফগানিস্তান কাবুল শহরের অনেক স্টিল পিকচার কিন্তু ভাইরাল হয়ে গেছে। অপশনস খুব কম, বিকজ ওদের দেশের লোকজন তো খুব বেশি কম ছড়িয়ে ছিটিয়ে আছে ওয়ার্ল্ডে, যেমনটা নেপালের আছে বা ইন্ডিয়ানরা আছে, ইভেন কি বাংলাদেশেরও আছে। বাট সেই অনুযায়ী কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজে রিয়েলি কম। বাট যারা খেলা দেখতে এসছে তারা কিন্তু এই জয় কিন্তু তারাও কিন্তু যে কয়জন ওখানে খেলা দেখতে আসছে, তারা পুরো স্টেডিয়ামটাকে ফোকাসটা কিন্তু তাদের উপরে ছিল, ক্যামেরা কিন্তু তাদের কাছে ছিল। এই কারণেই বিকজ তারা কিন্তু চোখ দিয়েও পানি বের হয়েছে, এমনও দেখেছি। তার মানে আফগান ক্রিকেটারদের এই কারণে, এই জয়ের পিছনে আফগানিস্তান কিন্তু এখন একটা অন্য লেভেলে চলে গেছে। বাংলাদেশকে কিন্তু আমরা যদি পূর্বের 2015 ওয়ার্ল্ড কাপটা যদি আমরা দেখি, 2021-এর ওয়ার্ল্ড কাপটা যদি আমরা দেখি, খেয়াল করে দেখি, তাহলে কিন্তু এরকম কিছু কিছু ভালো ভালো, আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির 2000 সেমিফাইনালে যদি খেলা দেখি, আমরাও কিন্তু এরকম অনেক ইতিহাসের সাক্ষী আমাদের আছে। বাট ওটা যদি আমরা রিকল করি যে তাদের আসলে ভিতরে কি হচ্ছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। সো এইটা আমি বলতে চাই যে আফগানিস্তান ডেফিনেটলি একটা বড় একটা জায়গা করে নিয়ে আসছে, যদিও তাদের ব্যাংক ব্যালেন্সে অত টাকা নাই, বাট তারপরেও তারা যে রিটার্নটা দিচ্ছে, খুব বেশি দিন হবে না যে আমাদের থেকেও তাদের ব্যাংক ব্যালেন্স অনেক খুব তাড়াতাড়ি হবে, এবং তারা যেটা করবে তারা এইটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। ডেফিনেটলি। একটা বিষয় আফগানিস্তানের বিষয় বলতে হয় যে প্রথমে এই নামটা শুনলেই, দেশটার নামটা শুনলে সবার মধ্যে কিন্তু যুদ্ধ, গোলাগুলি, এগুলোই এতদিনকার প্রেক্ষাপট ছিল। কিন্তু এখন বোধহয় হাই টাইম যে আফগানিস্তান সেগুলোকে রিমুভ করে ক্রিকেটটাকে তাদের পরিচয়ের একটা ধারক বাহক বানিয়ে ফেললো। কারণ আছে, বিকজ তারা বুঝতে পেরেছে একমাত্র ক্রিকেটই তাদেরকে সেই মর্যাদাটা দিতে পারে। কারণ আপনার অস্ত্র তো আর কখনো মর্যাদা দিতে পারে না, আপনাকে ব্যাট বলই আপনাকে মর্যাদা দিতে পারে, স্পোর্টস আপনাকে মর্যাদা দিতে পারে, বিকজ এইটা এমন একটা জায়গা, নট অনলি ক্রিকেট বাট অলসো ইন এভরি গেম, যে কোনো স্পোর্টস, এটা দুটো দেশের যে কোনো মানুষকে আপনাকে একত্রিত করতে আপনাকে সাহায্য করবে, এবং উইথ পিস। এবং সবথেকে বড় কথা এখানে যে জিনিসটা তারা করতে যাচ্ছে, সবাই কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে এখন। যে আফগানকে আমরা দেখতাম, সেই আফগানকে কিন্তু এখন তারা অন্য চোখে দেখবে, জাস্ট বিকজ অফ দি ক্রিকেট প্লেয়ার্স। এবং সবথেকে বড় কথা, তাদের যে সিনিয়র ক্রিকেট প্লেয়াররা যারা আছে, তারা কিন্তু জুনিয়রদেরকে যেভাবে সাপোর্ট করে, নট অনলি আপনার ফিনান্সিয়াল, বাট অলসো তারা কিন্তু চেষ্টা করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাদের সাথে করে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে তারা পুরো বিষয়টাকে ইউনাইটেডলি ভাবে। অফকোর্স। এবং সবথেকে বড় কথা যে ইউনাইটেডলি ভাবার এই একটাই কারণ,
সেটা হলো যে তারা চায় যে আফগানিস্তান ক্রিকেট টিম আফগানিস্তানকে বিশ্বের দরবারে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। মানে এই কাভার ড্রাইভ অনুষ্ঠানে আমরা বিভিন্ন অতিথির সঙ্গে বারবার একটা কথা বলছিলাম যে আফগানিস্তান যে কোনো সময় একটা আইসিসি টুর্নামেন্ট জিতে যাবে এরকম একটা বিষয়, এবং সেটাই আজকে যখন আমরা সেমিফাইনালের সামনে দাঁড়িয়ে সেটারই একটা লক্ষণ দেখা যাচ্ছে। এবং যে দুই দলের খেলা, এরা কিন্তু কখনো ফাইনাল খেলেনি, মানে সাউথ আফ্রিকাও কখনো ফাইনাল খেলেনি, আফগানিস্তান তো সেমিফাইনালই প্রথম। কারেক্ট। ফলে একটা দলকে প্রথমবার ফাইনালে এবার পাওয়াই যাচ্ছে। একটা দলকে প্রথমবার আপনি ফাইনাল আপনি পেয়ে যাবেন, সেটা আফগানিস্তান হোক আর সাউথ আফ্রিকা হোক, দুটো টিমেরই কিন্তু প্রথম একটা ব্যাপার আছে যে ফাইনালের একটা মজাটা ডেফিনেটলি আফগানিস্তানের একটা পাওনা আছে, ডেফিনেটলি সাউথ আফ্রিকার একটা পাওনা আছে, বিকজ তাদের ক্রিকেট কেরিয়ার হেরিটেজ থেকে শুরু করে সবকিছু তাদের আফগানিস্তান থেকে অনেক অনেক উপরে। আর 15 ইয়ার্স অফ দি কেরিয়ার অফ আফগানিস্তান ক্রিকেট, সেটাও তাদের জন্য একটা বড়, যদি আপনি অন্য দিক থেকে চিন্তা করেন, বিকজ যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, দেয়ার ইজ নো ফ্যাসিলিটিস অ্যাট অল। অন্য দেশে যায় তাদেরকে ক্যাম্পিং করে থাকতে হচ্ছে, সাপোর্টেড বাই দি আইসিসি, যে জিনিসগুলি আসলে খুবই রেয়ার, জাস্ট বিকজ অফ তারা চায় যে এই জিনিসটাকে ফ্লারিশ করতে। বাট থ্যাঙ্কস টু আইসিসি যে তাদেরকে যে টেক কেয়ার এবং যে অপরচুনিটিগুলি দিচ্ছে, সেই নামটাও কিন্তু তারা দিচ্ছে অন বিহাফ অফ আইসিসি। যে আফগানিস্তান যে এই কাজটা করছে, ডেফিনেটলি আইসিসির একটা বড় এখানে ভূমিকা আছে, এবং আমরা চাই যে একটা ভালো একটা সেমিফাইনাল হোক। আমরা আরেকটা সেমিফাইনালে যখন যাব, সেটাকে আসলে ফাইনালের মর্যাদাই দেওয়া যায়। ভারত ইংল্যান্ড মানে মুখোমুখি হয়ে যাচ্ছে, একটা দল বাদ পড়বে, কিন্তু দুটো দলই টি-20-র একদম যে ব্র্যান্ড অফ ক্রিকেট আমরা আশা করি, দুই দলই একই ধরনের খেলা খেলে। মানে ওই ম্যাচ নিয়ে কি বলবেন? এটা আসলে বলতে গেলে যে একদিকে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার যেরকম ম্যাচের একটা ইম্পর্টেন্স আছে, ইন্ডিয়া যে ক্রিকেট খেলছে তাতে ডেফিনেটলি এখানে আমি বলবো যে ইন্ডিয়া ফেভারিট। বাট ইংল্যান্ড লাস্ট ম্যাচে যদিও তারা ইউএসের সাথে খেলছে, এবং যে ব্যাটাররা যারা এখনও রানের দেখাটা পাচ্ছিল না, তারা কিন্তু যে কোনো সময় ডিভাস্টেটিং হতে পারে। এবং সবথেকে বড় কথা, ইন্ডিয়ার যে ডেপথ অফ বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং আছে, ইংল্যান্ডের কিন্তু তা নাই। এবং ইংল্যান্ড কিন্তু এই উইকেটে তারা কিন্তু স্ট্রাগল করছে, এবং তারা কিন্তু কনসিস্টেন্সি না, তাদের কিন্তু পর্যায়ে আছে, তারাও কিন্তু আবার জিতেছে। রান রেটে তারা করেছে অনেক চাপে নিয়ে। এখন সেমিফাইনালটা তারা কি করবে, কারণ সেমিফাইনাল ইকুয়েশনটা কিন্তু টোটালি আলাদা। আচ্ছা, ভারতের মতো করে তাদের আরেকটা প্রতিপক্ষ কি গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম হবে? কারণ গায়ানা আপনি জানেন ঐতিহ্যগতভাবে একটু স্লো উইকেট থাকে, যেটা হয়তো না ইন্ডিয়াকে একটু ফেভার করবে। এবং ইন্ডিয়ার যেহেতু স্পিনাররা অপশনস কিন্তু অনেক, আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং সবচাইতে লাস্টে এসে কুলদীপ যাদব, যাকে খেলাই যায় না অলমোস্ট। এইটাই সব থেকে ইন্টারেস্টিং। এবং এদের সাথে আপনি কি ধরনের অ্যাটাক আপনি করবেন, আপনার স্ট্রাইক রেটটা কত থাকবে, রান রেটটা আপনি কত করবেন, এবং সবথেকে বড় কথা, আপনি 150 করবেন না 200 করবেন, এই টার্গেটটা কি আদৌ কি ইজি, সেটা সবথেকে বড় কথা। বিকজ ইন্ডিয়া যেভাবে ক্রিকেট খেলছে, তাতে এনিথিং ক্যান পসিবল। এই কারণেই কি ইদানিং আমরা দেখি টস জিতে, মানে উইকেট যেমনই থাক, টি-20তে কিন্তু আমরা বেশি দেখি বোলিং নিতে, এই কারণে যে রানটা দেখে খেলায় অ্যাপ্রোচটা দাঁড় করানো যায়। এটার একটা কারণ আছে, বিকজ উইকেটটা কখন কোন সময় আপনার কি ধরনের বিহেভ করবে, এটা বোঝার জন্য আসলে অনেক কঠিন। সকালের এক ধরনের বিহেভ থাকে, এবং সবথেকে বড় কথা ইন্টারেস্টিং যেটা, যে ইন্ডিয়া কিন্তু যতগুলি ম্যাচ খেলছে সবগুলি দিনে খেলেছে, হ্যাঁ। এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে যে সেমিফাইনাল যখন খেলাটা হবে, সেটাও কিন্তু সকালেই হবে। এটা কিন্তু একটা বড় ইন্টারেস্টিং, এবং এই জাতীয় অ্যাডভান্টেজ ইন্ডিয়াকে দেয়াই হয়, এটা আমরা অভ্যস্ত সবাই। এইটা এটা দেওয়াই হয়। এখন এই ব্যাপারে আপনি কি বলবেন, আমি আসলে কিছু বলতে পারবো না। যেমন একটা ইন্টারেস্টিং কথা বলি, প্রথম ফিক্সচারের সময় একটা হিসাব দেয়া হয়েছিল যে ইন্ডিয়া সেমিফাইনাল খেললে গায়ানাতে খেলবে। হ্যাঁ, তার মানে হচ্ছে সেমিফাইনাল এমন একটা জায়গা যেখানে আইদার আপনি হোঁচট খেলে যত সফলই হন না কেন, আপনি ফাইনাল খেলতে পারছেন না। সো গায়ানার ওই অ্যাডভান্টেজটা ভারতকে দেয়াই হবে, এটা ফিক্সচারেই একদম রেডি ছিল, সত্যি কথা বলতে। তো সেক্ষেত্রে ওদের কাজটাই হলো, ভারতের কাজটাই ছিল যে আমি কিভাবে সেমিফাইনালটা যাব সেটা নিশ্চিত করা। তো যেহেতু তারা নিশ্চিত এটা হয়ে গিয়েছে, তার মানে এখন আমাদের বলতে গেলে যে এখানে ডেফিনেটলি ইন্ডিয়া ফেভারিট। বাট সেমিফাইনাল হিসাবটা ইংল্যান্ড কখনোই কিন্তু ছেড়ে কথা বলবে ডেফিনেটলি। এবং সবথেকে বড় কথা, ভারত সবসময় ইংল্যান্ডকে অনেকটাই ডোমিনেট করে খেলার চেষ্টা করে, এবং ইংল্যান্ডকে হারানোর জন্য তারা খুবই চেষ্টা করে। সেটা কি ওই যে একসময় শাসন ছিল, কারেক্ট, ওইটা তো একটা আছে। প্লাস
সৌরভ গাঙ্গুলি যে চেঞ্জটা এনেছিল লর্ডসের সেই ম্যাচের কথা বলছেন, এক্স্যাক্টলি ওটার পর থেকে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ডেফিনেটলি, মানে এই অঞ্চল তো ব্রিটিশদের মাধ্যমেই ক্রিকেট শিখেছে, ফলে সেই জবাব দেওয়ার একটা বিষয় সবসময় থেকে যায়, এটা একটা বড় বিষয়। একটা পয়েন্ট হচ্ছে, আমি যদিও এটা সেমিফাইনাল নিয়ে আলাপ না, আমি আগে একদিন একজন অতিথির সঙ্গে আলাপ করেছিলাম, এই যে প্রথমে যে সিডিং সিস্টেমটা আপনি গ্রুপে যদি দেখেন, সেই সিডিং সিস্টেম দিয়েই কিন্তু এটা করা যায় যে সেমিফাইনাল কে কোথায় খেলবে, একটা লাইন আপ করা যায়। মানে সিডিং সিস্টেম মানে গ্রুপ পর্বে আপনি যাই করেন, যাকে 1-2 ধরা হয়েছে তারা ওখানে থাকবে, যদি কেউ নিচের থেকে ওঠে তাহলে সেই পজিশনে যাবে। এটা তো অ্যাবসলিউটলি একটা রং প্রসেস, আমরা ফুটবল বা অন্য কোনো স্পোর্টসে এরকম দেখি না। এটার হওয়াটার কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমার স্বল্প জ্ঞানে যেটা আমি চিন্তা করি, যেটা হলো যে আমাদের অনেক সময় তো বুকিজের একটা ফ্যাক্টর থাকে, ম্যাচ ফিক্সিংয়ের একটা ফ্যাক্টর থাকবে, কার সাথে কোন গ্রুপে খেলা থাকবে, এটা কিন্তু আগে কিন্তু আমরা বুঝে যেতাম। মানে এটা কিন্তু একটা নর্মাল যে ফিক্সচার যেটা হতো সেটা হতো, এইটাকে চেঞ্জিংয়ের একটা ফ্যাক্টর আছে যে বিকজ এখন তো আপনার আনঅথরাইজড বলেন অথরাইজড বলেন অনেক বেটিং সিস্টেম চলে এসছে, এটাকে রোধ করার একটা বড় একটা ব্যাপার হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্রিকেটের কিছুটা একটা চেঞ্জ আসলো, একটা মজার একটা ব্যাপার স্পোর্টিং করলে, এবং নিচের থেকে যে আসবে তার সাথে যদি আগে খেলা হয় নতুন কাউকে হয়তো পেল, সেটা একটা বড়। এখন কোনটা যে কোন স্টেপটা যে ফলো করা হচ্ছে সেটা কিন্তু আসলে দেখার বিষয় না, বা এটা কিন্তু কারণ হচ্ছে ক্রিকেট অনেক বেশি রুলস চেঞ্জ করে, কারণ কবে না জানি সেই কোয়ালিফায়ার আবার এলিমিনেটর বিশ্বকাপে চলে আসবে, বলা যায় না। এখন তো সব জায়গায় কোয়ালিফায়ার এলিমিনেটর এরকম হয়, যদিও বিশ্বকাপ এখনো তার ট্রেডিশনাল সেমিফাইনাল ফাইনালে আছে। এটা আরেকটা ব্যাপারও আছে, এটা যখন আপনার আজকে কিন্তু দেখেন, যখন প্রথম বিশ্বকাপ ছিল তখন কিন্তু 8 জনের বিশ্বকাপ ছিল বা 10 জনের বিশ্বকাপ ছিল, এরপরে 12 জন করা হয়েছে, এরপরে এবার কিন্তু 20 জনের বিশ্বকাপ, 20 দলের বিশ্বকাপ হয়েছে। তো ফিফা কিন্তু আরও অনেক বেশি টিমের হয়। তো আইসিসির যেটা লক্ষ্য সেটা হলো যে ক্রিকেটটাকে ওয়ার্ল্ড ওয়াইডভাবে ছড়িয়ে দেওয়া, এবং ডেফিনেটলি যত পার্টিসিপেট হবে তত তো আপনার টিম বাড়বে, তত রকম নতুন নতুন আপনার আপনার ইনোভেটিভ চিন্তাভাবনা আসবে, এটাই হলো তাদের লক্ষ্য। এবং এটা সেই লক্ষ্যে আইসিসি কিন্তু এবার সফল। আপনি যদি নেপাল, যুক্তরাষ্ট্র এই দলগুলোর উঠে আসা দেখেন, এটা অবশ্যই সফল। এবং তারা কিন্তু ভালো স্টেজ পার করে এবং গুড নাম্বার অফ ক্রিকেট, গুড নাম্বার অফ স্ট্রং ক্রিকেট খেলে কিন্তু কোয়ালিফাই করে কিন্তু তারা এখানে এসছে। আপনি কল্পনা করতে পারবেন না কোয়ালিফাই রাউন্ডের খেলাগুলি কত রকমের অনিশ্চয়তার খেলা হয়। তো সেইগুলিও কিন্তু উত্তরণও কিন্তু, এবং কনসিস্টেন্সি লেভেল, এটা কিন্তু 1-2 বছর ধরে কনসিস্টেন্সি লেভেল দেখে তারপরে কিন্তু সিলেকশন হয়, এবং লাস্ট পর্যন্ত টিকে থাকাটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো ওমান তো বিশ্বকাপে কত বছর খেলেছে, হংকং তো লাস্ট আমরা আমাদের মাঠে একবার খেলছি, তারপর কিন্তু আর আসে নাই। এখন কিন্তু ওমান আসছে, ইউএই আসতেছে, নেপাল আসছে, কানাডা, এগুলি তো আসছেই। সব কিছু মিলে সব দেশের যে একটা পার্টিসিপেশন, এটা একটা বড় ভালো লাগে আর কি। আমরা যদি একটু ভারতের সবচেয়ে বড় নামের কথা বলা হয়, এবং যিনি বিগ ম্যাচ প্লেয়ার, রোহিত শর্মা ক্যাপ্টেন, এবং তার সেরা চেহারাটা কিন্তু সব শেষ ম্যাচে দেখা গেছে। তার আগে কিন্তু একটু ঘুমিয়েছিলেন, ফলে ওই ইনিংসটা ধরে এখন যখন নকআউট স্টেজ, রোহিত শর্মা তো একটা বিগ রোল প্লে করবেন, নো ডাউট। এবং সবথেকে বড় কথা, দি ওয়ে হি সাপোর্ট এবং লিডিং ফ্রম দি ফ্রন্ট, এবং প্রতিটা প্লেয়ারকে বিশ্বাস জাগাচ্ছে যে তারা একটা স্মার্ট ক্রিকেট খেলছে। এবং তারা কিন্তু সংবাদ সম্মেলনে বলেন, ক্যাপ্টেন্স ব্রিফিংয়ে বলেন, সে কিন্তু বলছে যে ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট। তারা জানে যে ইউএসের উইকেটটা কীরকম ছিল, কত দিনের মধ্যে এটা বানানো হয়েছে, ড্রপিং পিচ, এটার সাথে আপনি কতটুকু অ্যাডজাস্ট করবেন, সব কিছু মিলে কিন্তু একটা বিরাট একটা ভূমিকা তাদের, একটা কোয়েশ্চেনেবল ব্যাপার ছিল। তার বড় বিশেষত্ব, যখন খেলেন বড় খেলেন, অফকোর্স এটা হচ্ছে সবাই কিন্তু হয় না না। এবং বিরাট কোহলি যখন সেট হবে এবং সে যখন বুঝবে যে না আমার এটা দে, ও কিন্তু লং ইনিংস খেলে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি ওই জায়গাটা বিরাট এবং রোহিত যে ওপেনিংটা, সেটাই আসলে অপোজিশনকে কিল করে দিতে পারে। এবং একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে লাস্ট ম্যাচে আপনি দেখবেন বিরাট ডেফিনেটলি নো ডাউট হি ইজ এ নাম্বার 1 প্লেয়ার অ্যান্ড নাম্বার 1 ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বাট সব থেকে বড় কথা হলো যে ও আউট হওয়ার পরেও সে কিন্তু তার নিজের স্বভাবস্বরূপ খেলাটা কিন্তু চেক করে হয়নি, যেমনটা আমাদের দেশের অনেকে চেক করে গেছে যে 3 উইকেট পড়ে গেছে আমরা যাব না, হ্যাঁ, বুলশিট চিন্তাভাবনা। তো সেই জিনিসগুলির থেকে কিন্তু তারা এক ফুটাও নড়ে নেই, বিকজ ক্যাপ্টেন জানে যে আমার পরবর্তীতে ঋষভ পান্ট, সূর্যকুমার যাদব,
জাদেজা থেকে শুরু করে দুবে এরা কাভার করতে পারবে, হার্দিক পান্ডিয়া, তারা অ্যাটলিস্ট একটা ফাইটিং স্কোরে নিয়ে যেতে পারবে। এবং তারা যেটাই করুক না কেন 150 করলেও কিন্তু ইন্ডিয়ার ওইটা ডিফেন্ড করার মতন বলার তাদের আছে। তো সেটা তারা বিলিভ করে যে না দে ক্যান ডু। আমরা যখন এক পক্ষের অধিনায়কের কথা বললাম, রোহিত শর্মা যখন খেলেন, বিগ খেলেন, বড় ইনিংস খেলেন, অপোজিশন যিনি, যদি আপনি জশ বাটলারের কথা বলেন, বাটলার কি করতে পারেন ভারত খুব ভালো জানে, কারণ আইপিএলে অনেকবার তারা দেখেছে। অফকোর্স, এবং সবথেকে বড় কথা তার উইকেটটা বের করার জন্য যথেষ্ট রকম তারা চেষ্টা করবে। এবং বাটলার যে জিনিসটাতে সবথেকে বেশি প্রবলেম আছে, একমাত্র সল ছাড়া অন্য কোনো প্লেয়ার, বাটলার এবং সল ছাড়া অন্য কোনো প্লেয়ার রিদমে নাই, এবং তাদেরকে নিয়ে আপনি ডিপেন্ডও করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি বেয়ারস্ট্রো ও মুডের উপর খেলে, তারপরে লিভিংস্টোন একই রকম, ব্রুকস নতুন এসছে, সেও যতটুকু চেষ্টা করা হবে, বাট আপনি নির্ভর করতে পারবেন না। মঈন আলী একমাত্র আছে যে হয়তো সাপোর্ট দিতে পারবে বিকজ অফ হিজ এক্সপেরিয়েন্স। তো এইটা নিয়ে আপনি ভারতীয়দের সাথে কতটুকু চ্যালেঞ্জ দিতে পারবেন, এটা একটা বড় ব্যাপার। যেখানে খেলা হবে স্লো উইকেটে খেলা হলে আপনাকে প্ল্যানিংটা একটু চেঞ্জ করতে হবে। স্লো উইকেটে তো একটু খেলা হবে গায়ানাতে যেহেতু, সেক্ষেত্রে আবার মঈন আলীর রোলটা মানে তাকে স্পিনার হিসাবে আগে পারফর্ম করতে হবে, কারণ আদিল রশিদ এবং মঈন আলী এই জায়গাটাই তো হচ্ছে ইংল্যান্ডের স্পিন। অন দ্য আদার হ্যান্ড ভারতে তো স্পিনের অভাব নেই। না, ভারত তো ডেফিনেটলি, আপনি একটা জিনিস খেলে দেখেন, রবীন্দ্র জাদেজা যেটা হলো টি-20তে সবথেকে ইফেক্টিভ প্লেয়ার ইন 3 ফরম্যাটস, সেও কিন্তু এখন সে জায়গা পাচ্ছে না, বিকজ ফাস্ট বোলাররা আসলে বল মানে কিছু রাখছেই না। আপনি একমাত্র শুধু লাস্ট ম্যাচে হার্দিক পান্ডিয়া একটু এক্সপেন্সিভ ছিল, তারপরে আপনি দুইটা ফাস্ট বোলার তারপরে উইকেট বের করছে, রান চেক দিচ্ছে, স্পিনার কুলদীপ যাদব সুপার বোলিং করছে, রান চেক দিচ্ছে, আর সবথেকে বড় কথা হলো যে ফিল্ডিংটা এবং খুব ভালো করছে ইন্ডিয়ার টিম। বাট এই জিনিসটা একটাই মাত্র কারণ, বিকজ স্কোরবোর্ডে যদি আপনার এইরকম উইকেটে এরকম ইয়েতে 200 রান টার্গেট থাকে, তাহলে আপনি নর্মাল আপনার 10 করে রান রেট নেওয়াটা খুব টাফ। সেমিফাইনাল নিয়ে তো অনেক কথা বললাম, একটু ছোট্ট করে বাংলাদেশ প্রসঙ্গও টাচ করতে চাই। শুক্রবার দল ফিরে আসবে, যেটা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন তো আলটিমেটলি ফুলফিল হলো না। আপনার ফিলিংটা কি যে আসলে এখানেই কেন বারবার আমরা আটকে থাকি? না, এক্সপেকটেশন ফুলফিল করেছে অ্যাজ পার দি কোচেস ইজ কনসার্ন, সেটাও ফুলফিল হয়েছে যে না আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার একটা সুযোগ ছিল, সেটা আমরা ফুলফিল করেছি। এটা নিয়ে আরও অনেকে হয়তো সাপোর্ট করবে, অনেক কিছু করবে, বাট আপনি এখান থেকে কি কোয়েশ্চেন বা কি উত্তর নিয়ে আসবেন সেটা সব থেকে বড় কথা। শান্তর কাছে একটা জিনিস ভালো লেগেছে, অকপটে স্বীকার করে দিয়েছে যে তারা ফেইলার, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটার থেকে কি চেঞ্জ আনাটা দরকার, এবং সেটা কিন্তু সবাই বুঝে। এবং আমি রিকোয়েস্ট করব যে আমরা যারা প্রশ্ন রাখি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যারা প্রশ্ন রাখি, সেম প্রশ্নটা যাতে করে না করা হয়, কারণ এই প্রশ্নটা আমরা বিগত 23 বছর ধরে প্রশ্ন করা হয়েছে, কোনো সলিউশন হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে যে এমন কিছু কোশ্চেন করা উচিত বা এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেটা রেজাল্টটা যাতে করে আমরা বাংলাদেশে, আমাদের জন্য একটা কাজ কঠিন হয়ে গেছে। আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে টেস্ট কিভাবে খেলতে হয় এটা নিয়ে হিমশিম খাচ্ছিলাম, ওয়ানডে ভালো খেলছিলাম, টেস্ট নিয়ে এখন মাথায় নতুন পেইন শুরু হয়েছে আমাদের, যেহেতু টি-20তে দেখা যাচ্ছে যে আমরা আসলে অ্যাপ্রোচটা ঠিক করতে পারছি না, যদিও আমরা সুপার 8-এ উঠেছি। না দেখেন, টি-20 নিয়ে আমাদের বেশি কথা বলারও কিন্তু আসলে নাই অপশন, কারণ টি-20 নিয়ে তো আমরা কখনো ওয়ার্কআউট করিও না। আমাদের টেস্ট ওডিয়াতে ডেফিনেটলি আমরা টেস্ট না, আমরা ওডিয়াতে ডেফিনেটলি আমরা একটা ভালো জায়গায় আমরা আছি, এবং ওইটা ধরে রাখাই আমাদের একটা টার্গেট ছিল। এটার একটা টার্গেট ছিল যে সেকেন্ড রাউন্ডে উঠতে পারলে আমাদের ভালো, যে উঠতে পারলে আমরা 2026-এ ডাইরেক্টলি আমরা কোয়ালিফাই করব। বাট এটা যদি আমাদের অ্যাচিভ থাকে তাহলে আমরা আর কোনো কিছু বলার নেই। বাট এর থেকে যদি বড় কিছু যদি আপনি করতে চান তাহলে অনেক ওয়ার্কআউট। অনুষ্ঠানের শেষ দিকে জাস্ট দুটো কমেন্ট নিতে চাই। প্রথম সেমিফাইনাল সাউথ আফ্রিকা আফগানিস্তান, আই উইল গো ফর সাউথ আফ্রিকা, আফগানিস্তান উইল গো ফর আফগানিস্তান। সেকেন্ড ইন্ডিয়া ইংল্যান্ড, ইন্ডিয়া। নিয়ামুর রশিদ রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল কাভার ড্রাইভের আজকের আয়োজন। আগামীকাল দুটি সেমিফাইনাল, সেই দিনও আমরা কাভার ড্রাইভ নিয়ে হাজির হব আপনাদের সামনে নতুন কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।